ভারতবর্ষের সবচেয়ে বড় রেল ডাকাতি, ট্রেনের মধ্যে থেকে গায়েব কোটি কোটি টাকা, অথচ পুলিশ বুঝতেও পারল না কারা করলো এই ডাকাতি। শেষে সিআইডি কে ছুটতে হলো নাসার কাছে। নাসার পাঠানো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তদন্ত করে 730 দিন বাদে ধরা পড়লো ডাকাত দল। কিন্তু ততক্ষণে তারা চুরি করা টাকার প্রায় অর্ধেকটাই পুড়িয়ে ফেলেছে। কিন্তু কেন কোটি কোটি টাকা পুড়িয়ে ফেললো ডাকাতরা? আর কিভাবেই বা বগি ভর্তি পুলিশের নাকের ডগা দিয়ে এত টাকা চুরি করে পালিয়েছিল ডাকাত দল? নমস্কার, আমি সুজয় নীল, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতবর্ষের বুকে 2016 সালে ঘটা এমন একটা রেল ডাকাতি নিয়ে যা মাথা ঘুরিয়ে দিয়েছিল বড় বড় পুলিশ কর্তার। এই এমন এক রেল ডাকাতি যা পুলিশরা টের পেয়েছিল ডাকাতি হওয়ার 8 ঘন্টা পর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 8 ঘন্টা পর। এ যেন ঠিক কোনো বলিউড সিনেমার টান টান গল্প। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। 2016 সালের 8ই অগস্ট, ঘড়ির কাঁটায় তখন রাত 9টা বেজে 5 মিনিট হয়েছে। তামিলনাড়ুর সালেম শহর থেকে চেন্নাইয়ের পথে রওনা দিল সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস। মোট 19টা বগির এই এক্সপ্রেস ট্রেনের 17টা বগি ছিল সাধারণ যাত্রীদের জন্য, আর অন্য দুটি বগি নির্ধারিত ছিল পার্সেল ভ্যান হিসেবে। এই দুটো বগিতেই সেদিন রাখা ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 342 কোটি টাকা। মোট 226টা বক্সের ভেতরে রাখা ছিল ওই 342 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকাকে পাহারা দেওয়ার জন্য আরবিআই এর তরফ থেকে প্রায় 20 জন পুলিশকে নিয়োগ করা হয়েছিল সেদিন। তারা সবাই হাতে বন্দুক নিয়ে উপস্থিত ছিলেন পাশের বগিতেই। 2016 সালের 9ই অগস্ট ভোর 4টে নাগাদ চেন্নাই স্টেশনে ঢুকে পড়লো ট্রেনটা। তারপর মূল ট্রেন থেকে টাকা বোঝাই বগি দুটোকে আলাদা করে সোজা ঢুকিয়ে দেওয়া হলো রেল ইয়ার্ডে। 9ই আগস্ট সকাল 11টা নাগাদ আরবিআই এর অফিসাররা এলেন টাকা নিয়ে যেতে। তারা নিয়ম মাফিক সিল কেটে তালা খুললেন, কিন্তু ভিতরে ঢুকতেই চমকে গেলেন সবাই। 226টা বক্সের মধ্যে থেকে বেশ কয়েকটা বক্স খালি, আর বগির মেঝেতে লাখ লাখ টাকা ছড়িয়ে রয়েছে। সমস্ত টাকা পয়সার হিসেব করে দেখা গেল মোট 5,75,00,000 টাকা ডাকাতি হয়ে গেছে। কিন্তু যে বগির ঠিক পাশেই 20 জন সশস্ত্র পুলিশ থাকে, যে ট্রেনে কয়েকশো মানুষ ট্রাভেল করছে, সেই ট্রেনে এত বড় ডাকাতি হলো অথচ কেউ ঘুণা করেও টের পেল না। এমনকি তালার সিলটুকুও পর্যন্ত কাটা হয়নি। এটা কি করে সম্ভব? সেটা জানতে হলে পৌঁছতে হবে ভিডিওর দ্বিতীয় অধ্যায়ে। 20 জন পুলিশের নাকের ডগা দিয়ে 5,75,00,000 টাকা গায়েব, তাও আবার খোদ আরবিআই এর টাকা। মুহূর্তের মধ্যে এই খবর চাউর হয়ে গেল সব জায়গায়। 9ই আগস্ট সকালে আরবিআই এর অফিসাররা তালা খুলে ভেতরে ঢুকতেই দেখলেন ট্রেনের বগির ছাদে 2 ফুট বাই 1 ফুটের শীত কাটা হয়েছে। মূলত গ্যাস কাটারের সাহায্যেই কাজটা করেছে ডাকাত দল। কিন্তু চলন্ত ট্রেনের ছাদে উঠে কারা এই কাজটা করলো সেই বিষয়ে কিছুতেই কোনো কুলকিনারা করতে পারলো না পুলিশ। কারণ সালেম থেকে প্রায় 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চেন্নাইতে পৌঁছেছে ট্রেন। এতটা পথে কখন কোথায় চুরি হয়েছে সেটা ধরা এক প্রকার অসম্ভব। ট্রেনের বগির ভেতরে কিছু হাতের ছাপ আর রক্তের ছিটের নমুনাও হাতে আসলো পুলিশের। কিন্তু সেই নমুনা কাদের সঙ্গে ম্যাচ করানো হবে? 350 কিলোমিটার এলাকা জুড়ে তো হাজার হাজার অপরাধী থাকতে পারে। ফলে গোটা কেসটা তুলে দেওয়া হলো সিআইডির হাতে। সিআইডি অফিসাররা প্রায় 2000 জন মানুষকে জেরা করলো, কিন্তু না, সেটাতেও কোনো লাভ হলো না। ডাকাতির পর ওই ডাকাত দল যেন দিনের আলোতে হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু তারপরেই দেশ জুড়ে এমন একটা ঘটনা ঘটলো যা এই ডাকাতি কেসের মোড় পুরো অন্যদিকে ঘুরিয়ে দিল। ডিমনিটাইজেশন। 2016 সালের 8ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা 500 এবং 1000 টাকার সমস্ত নোটকে বাতিল করে দেওয়ার ব্যাপারে। যাদের কাছে পুরনো 500 এবং 1000 টাকার নোট ছিল তাদের সময় দেওয়া হলো 2016 সালের 30শে ডিসেম্বর অবধি পুরনো নোটের বদলে ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করার জন্য। এইবার ওই রেল ডাকাতির 5,75,00,000 টাকার পুরোটাই ছিল পুরনো 500 এবং 1000 টাকার নোটে। তাই সিআইডি ভাবলো এইবার হয়তো ধরা পড়বে ডাকাত দল। সেই মতো তারা ফাঁদও পেতে রাখলো জায়গায় জায়গায়, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ ধরা পড়লো না। এদিকে পুরনো 500 এবং 1000 টাকার নোট বাতিল হওয়ার পর রিজার্ভ ব্যাংকেরও বিশেষ মাথা ব্যথা থাকলো না ওই রেল ডাকাতি নিয়ে। তবে আরবিআই ডাকাতদের ভুলে গেলেও সিআইডি অফিসারদের মাথায় যেন জেদ চেপে গেল। তাই এবার সিআইডি অফিসাররা যোগাযোগ করলেন ইউনিয়ন হোম মিনিস্ট্রির সঙ্গে। হোম মিনিস্ট্রি মারফত নাসার কাছে আবেদন করা হলো 2016 সালের 8ই আগস্ট রাতের স্যাটেলাইট ইমেজের। এই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সিআইডি আসলে জানতে চাইছিল এক্স্যাক্ট কোন লোকেশনে চুরিটা হয়েছে। নাসার তরফ থেকে চুরির এক্স্যাক্ট লোকেশন চলে আসে কিছুদিনের মধ্যেই, আর তারপরেই সিআইডি ওই লোকেশনের আশেপাশে সেদিন রাতে যে যাকে কল করেছিল সেই সমস্ত পুরনো কল রেকর্ড চেক করা শুরু করে। এই রেকর্ড চেক করতে করতেই পুলিশ এমন 11টা কলের অস্তিত্ব পায় যাদের কথাবার্তা যথেষ্ট সন্দেহজনক। 12ই অক্টোবর 2018
মধ্যপ্রদেশের রতলাম অঞ্চলে একটা দোকানকে আচমকা ঘিরে ফেলে সিআইডি অফিসাররা, আর সেই দোকান থেকে গ্রেপ্তার করা হয় দুজন নিরীহ দেখতে মানুষকে। এরাই কি আসলে ডাকাত, নাকি এই ডাকাতির মাস্টারমাইন্ড অন্য কেউ? সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর তৃতীয় অধ্যায়ে। মধ্যপ্রদেশের গুনা জেলার খেজরা গ্রাম, এই গ্রামেরই এক কুখ্যাত বাসিন্দা মোহর সিং। এই মোহর সিং এর একটা গ্যাং ছিল, সেই গ্যাং এর নাম পারদি গ্যাং। আর এই পারদি গ্যাং এর কাজ ছিল পয়সার বিনিময়ে ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছে সেখানকার কাউকে ভয় দেখানো, কারো অপহরণ করা কিংবা কাউকে জানে মেরে দেওয়া। 2006 সালে এই পারদি গ্যাং পৌঁছয় জম্মু কাশ্মীরে, আর তারপর ওখানকার একটা পরিবারের 5 জনকে প্রাণে মেরে দেয় মোহর সিং এবং তার দলের লোকেরা। এরপর অবশ্য মোহর সিং সহ পারদি গ্যাং এর সবাই ধরা পড়ে, আর সবারই প্রায় 10 বছরের জেল হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর মোহর সিং সহ পারদি গ্যাং এর মেম্বাররা বুঝতে পারে তাদের বয়স হয়েছে, তাই এখন আর খুন জখম অ্যাকশনের পথে না গিয়ে চুরি ডাকাতিতে মনোনিবেশ করাই ভালো। এরপর পারদি গ্যাং এর মেম্বাররা ধীরে ধীরে ঘাঁটি গাড়ে তামিলনাড়ুতে। মোহর সিং এবং তার দলবল যে অঞ্চলে ঘাঁটি গাড়ল সেখান থেকে খানিকটা দূরেই ছিল রেলওয়ে ট্র্যাক। একদিন মোহর সিং খবর পেল এই রেলওয়ে ট্র্যাক ধরে যে সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস ছুটে যায় তার ভিতরে মাঝে মধ্যেই আরবিআই এর কোটি কোটি টাকা থাকে। এরপরেই মোহর সিং এর মাথায় একটা দুরন্ত ডাকাতির প্ল্যান খেলে যায়। সে দলের বাদবাকি মেম্বারদের নির্দেশ দেয় তারা যেন পরপর 7 দিন ওই সালেম এক্সপ্রেসে চাপে, আর ট্রেনটা কোন স্টেশনে কতক্ষণ থামছে, কোথায় জঙ্গল রয়েছে, কোথায় নদী রয়েছে এবং যাত্রাপথে কতগুলো ব্রিজ রয়েছে সেই সমস্ত হিসেব লিখে রাখে। 7 দিন পর মোহর সিং এর কাছে সালেম এক্সপ্রেস সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য উঠে আসে। মোহর সিং এটাও জানতে পারে যে চিন্না সালেম স্টেশন থেকে বিরোধা সালেম স্টেশন অবধি ট্রেনটাকে ডিজেল ইঞ্জিন দিয়ে টানা হয়, কারণ ওই অঞ্চলে তখনও ইলেকট্রিকের খুঁটি পোতা হয়নি। মোহর সিং প্ল্যান করে ট্রেনের ছাদ কেটে সে ডাকাতিটা সেরে ফেলবে, কারণ তাতে ইলেকট্রিক শক খাওয়ার কোনো ভয় থাকবে না। 2016 সালের 8ই অগস্ট, ঘড়ির কাঁটায় তখন রাত 10:15 চিন্না সালেম স্টেশন থেকে ডিজেল চালিত ট্রেনটা ছাড়তেই ট্রেনের ছাদে উঠে পড়ে মোহর সিং এবং তার 4 জন সঙ্গী। এতক্ষণ তারা সাধারণ যাত্রীদের মতোই বসেছিল ট্রেনের D3 বগিতে। এরপর ঘন্টায় প্রায় 56 কিলোমিটার গতিবেগে ছুটতে থাকা সালেম এক্সপ্রেসের ওপর দিয়ে হাঁটতে শুরু করে পারদি গ্যাংয়ের মেম্বাররা। পার্সেল ভ্যানের মাথায় পৌঁছে একটা গ্যাস কাটার দিয়ে 2 ফুট বাই 1 ফুটের শীত কেটে ভেতরে ঢুকে পড়ে মোহর সিং এবং তার দলবল। আর তারপর চুরি করা টাকা 6টা থলিতে ভরে আবার ট্রেনের ছাদে উঠে যায় পারদি গ্যাং। বিরোধা সালেম ঢোকার আগে একটা মস্ত বড় বাঁক পড়ে ট্রেন লাইনে। ওই সময়টায় খুব স্বাভাবিকভাবেই ট্রেনের গতি কমে আসে। মোহর সিং এবং তার দলবল এই বাঁকটা আসতেই ঝাঁপ দেয় ট্রেন থেকে। সেদিন ট্রেন থেকে টাকা নিয়ে ঝাঁপ দেওয়ার পর মোহর সিং ভেবেছিল তাকে হয়তো কেউই দেখতে পায়নি, কিন্তু কথায় আছে না, উপরওয়ালা চোখ সর্বত্র রয়েছে। মোহর সিং এর ক্ষেত্রে এই উপরওয়ালা ছিল নাসা। 2018 সালের 18ই অক্টোবর ওই দোকান থেকে ধরা পড়ে দীনেশ পারদি এবং রোহান পারদি নামক 2 ডাকাত। তারপর একে একে মোহর সিং সহ বাদ বাকি ডাকাতরাও ধরা পড়ে সিআইডির জালে। এরপর পুলিশ জানতে পারে ডিমনিটাইজেশন হওয়ার পর মোহর সিং এবং তার পারদি গ্যাংয়ের লোকজন প্রায় 2 কোটি টাকায় আগুন ধরিয়ে দিতে বাধ্য হয়, কিন্তু বাদ বাকি টাকা সেগুলো পারদি গ্যাং খরচ করে ফেলেছিল। পুলিশ তো নোটের সিরিয়াল নাম্বার দিয়ে খোঁজ করলে অনেক আগে ধরে ফেলতে পারতো অপরাধীদের, তাহলে পুলিশ কেন সেটা করলো না? ঠিক এখানেই লুকিয়ে রয়েছে এই গল্পের আসল রহস্য। সেদিন সালেম স্টেশন থেকে যে 342 কোটি টাকার নোট ট্রেনে উঠেছিল সেই সমস্ত নোটই আসলে ছিল পুরনো, দাগ লাগা এবং ছেঁড়া ফাটা নোট, যা আমরা সাধারণত ব্যাংকে জমা দিয়ে তার বিনিময়ে নতুন নোট নিয়ে আসি। এই পুরনো নোটগুলো ব্যাংকের তরফ থেকে সরাসরি রিজার্ভ ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। যেহেতু আলাদা আলাদা লোকের মাধ্যমে এই নোটগুলো ব্যাংকে জমা পড়ে, তাই এই নোটগুলো সিরিয়াল নম্বর লিখে রাখা অসম্ভব হয়ে পড়ে ব্যাংকের পক্ষে। আর সেটারই ফায়দা তুলেছিল মোহর সিং এবং তার পারদি গ্যাং। তারা জানতো এই নোটগুলো চুরি করলে পুলিশ কখনোই ওদের সিরিয়াল নাম্বার দিয়ে ধরতে পারবে না, কিন্তু পুলিশের বুদ্ধি যে কি সাংঘাতিক তা বোধহয় মোহর সিংরা আন্দাজও করতে পারেনি। তবে পুলিশের সন্দেহ যে 3টে ব্যাংক থেকে এই টাকাগুলো এসেছিল সেখানকার কেউ, অথবা রেলওয়ে ডিপার্টমেন্টের কোনো কর্মচারী এই টিপটা দিয়েছিল মোহর সিংকে। তবে তার সঠিক কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। আপাতত মোহর সিং সহ পারদি গ্যাংয়ের সমস্ত মেম্বাররাই জেলে রয়েছেন। সিআইডির পেশ করা রিপোর্ট অনুযায়ী পারদি গ্যাংয়ের এই রেল ডাকাতি ছিল ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে নিখুঁত রেল ডাকাতি। নাসা যদি সিআইডিকে সাহায্য না করত তাহলে হয়তো কোনোদিনই এই রেল ডাকাতির সুরাহা করা সম্ভব হতো না। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? ভারতবর্ষের ইতিহাসে এমন অনেক অপরাধের ঘটনাই ঘটেছে যা চমকে দেওয়ার মতো। আপনারা কমেন্ট করে জানান
তার মধ্যে থেকে কোন গল্পটা আপনারা বিস্তারিতভাবে শুনতে চান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।